দর্শক, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হারুন রশিদ। আজকে আমরা কথা বলবো চাঁদাবাজি কে করে না, এই প্রশ্ন দিয়ে আমরা শুরু করতে চাই। এখানে অনেক অভিযোগ রয়েছে যেগুলো সত্য না, যে সমস্ত অভিযোগ রয়েছে সেগুলো কতটা সত্য, এই বিষয়গুলো ফ্যাক্ট চেকের মাধ্যমে আমরা তুলে আনবো। এখানে বিভিন্ন দলের নেতাদের বক্তব্য রয়েছে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের এখানে রয়েছেন আমার ডান দিকে সিনথিয়া জাহিন আয়েশা, তিনি মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরও আমাদের সঙ্গে যোগ দেবেন মোহাম্মদ তারেক রহমান, ইনি সদস্য সচিব আম জনতার দল। আমাদের সঙ্গে অনলাইনেও যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে দু একজন নেতার। আমরা তারা অনলাইনে এলে তাদের পরিচয় করিয়ে দেব এবং নিশ্চয়ই আমরা কথা বলবো তাদের সঙ্গে। আমরা প্রথমে একটি ভিডিও ক্লিপ দেখে নিতে চাই। সেটি হচ্ছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা, তিনি যখন পুরনো ঢাকায় যখন লালচাঁদ খুন হয়েছিলেন তখন তিনি খুব শক্ত ভাষায় এ ব্যাপারে অবস্থান নিয়েছিলেন। আমরা সেটা একটু দেখে নিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আপনি বলছিলেন যে যে অবস্থা দেখেছেন রুহ পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে, যেই জায়গাটা, তো সেই অবস্থাটার আপনার যে প্রতিবাদী অবস্থান, আপনাদের থেকেই শুরু করি। কেন্দ্রীয় নেতাকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হলো, আপনাদের বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতা কিন্তু উনি। তো আপনারা বিলুপ্ত করলেন সমস্ত ডিস্ট্রিক্ট কমিটিগুলো, কেন? কেন্দ্রীয় কমিটি তো বিলুপ্ত হওয়া উচিত ছিল। চাঁদাবাজি করেছেন তো কেন্দ্রীয় নেতা, কিন্তু বিলুপ্ত হলো 64 জেলা, কেন? একটু ব্যাখ্যা করবেন আমার কাছে। আচ্ছা, শুরুতেই ধন্যবাদ একুশে টেলিভিশনকে। এখানে যে বিষয়টিকে উল্লেখ করেছেন সেটা খুব সম্ভবত হচ্ছে গুলশানের যে একটা ঘটনা, চাঁদাবাজির ঘটনা, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন নেতার সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময় আসলে বৈষম্য বিরোধী শুধুমাত্র যে পদধারী নেতা বিষয়টা এমন নয়, বৈষম্য বিরোধীর নামকে ব্যবহার করে ডিসি অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ এসেছে। সেখানে শুধুমাত্র, আমি আবার বিষয়টা উল্লেখ করে বলছি, শুধুমাত্র যে বৈষম্য বিরোধীর সাথে সংযুক্ত কিংবা পদধারী নেতা নয়, এই পদধারী নেতার বাইরে থেকেও এই প্ল্যাটফর্মকে, বাইরের লোকজনও এই প্ল্যাটফর্মের নামকে ব্যবহার করে নানাভাবে চাঁদাবাজির ঘটনা আমরা দেখেছি এবং এই ধরনের অভিযোগ আমাদের সামনে এসেছে। এবং যেই ঘটনাটা আপনি বললেন যে কেন্দ্রীয় কমিটির, আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গত 25 জুন একটা কাউন্সিল হয়েছে, সেখানে 4 পদের ইলেকশন নির্বাচনের মাধ্যমে আমাদের নতুন কমিটি এসেছে। সেখানে দায়িত্বশীল আমরা মাত্র নির্বাচিত আছি মাত্র 4 জন এবং সেখানে আমাদের সহসভাপতি এবং সিনিয়র যুগ্ম সহসভাপতি এবং জয়েন্ট সেক্রেটারি আছেন। এইটা হচ্ছে বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। এর বাইরে বাকি যত সব কমিটি ছিল, যেটা যেই নেতার আসলে এই ধরনের চাঁদাবাজির সাথে অভিযুক্ত, যে আসলে সে গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটিগুলো ছিল সেখানে সে মহানগরের একজন দায়িত্বপ্রাপ্ত ছিল। বর্তমান বৈষম্য বিরোধীর যে কেন্দ্রীয় কমিটি তার সাথে তার কোনো সংযুক্ততা ছিল না, মানে বর্তমানে সংযুক্ততা নেই। এবং এখানে যে প্রশ্নটা করলেন যে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল কেন্দ্রিকও অনেকে এই ধরনের অভিযোগ কিংবা তদবির বা এই ধরনের যেই কি বলে আসলে ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য এই ব্যানারকে ব্যবহারের জন্য জড়িয়ে পড়েছে। সেক্ষেত্রে আমরা আসলে 64 জেলাকে কেন বিলুপ্ত করলাম, কেন কেন্দ্রকে নয়, এটার একটা গভীর বিষয় আছে, বিশ্লেষণের বিষয়। সেটা হচ্ছে যে আমরা গত সময়ের যে কমিটিগুলো ছিল সেখানে আমরা আপনারা দেখলে হয়তো বা দেখতে পারবেন যে আমাদের কমিটিগুলো বেশ দীর্ঘ এবং ওই কমিটিগুলোর অনেকেই রাজনৈতিক দল হওয়ার পরে রাজনৈতিক দল কিংবা ছাত্র সংগঠনে যোগ দিয়েছে এবং অনেক কমিটির মেয়াদও উত্তীর্ণ হয়েছে। আমরা যেই মেয়াদ উত্তীর্ণ কমিটি ছিল এগুলো পূর্ববর্তী সময় বিলুপ্তও করেছি, মানে স্থগিত করেছি। তো যখন আসলে কেন্দ্রীয়, মানে একটা কমিটির দায়িত্বশীল ওখানে থাকে না, মানে পদত্যাগ করে কিংবা অন্য, মানে পদত্যাগ করে ইস্তেফা দিয়ে আসলে যখন রাজনৈতিক দল কিংবা ছাত্র সংগঠন কিংবা অন্য কোথাও যোগদান করে, তখন আসলে ওই কমিটির একটা দায়িত্বশীল ব্যক্তি বা নেতৃত্বটা আসলে থাকে না ইউনিট কমিটির। তখন আসলে ইউনিট কমিটির অন্য সদস্য যারা থাকে তাদের কর্মকাণ্ড কিংবা তাদের ওই ধরনের
অপতৎপরতা কিংবা যে ইগুলো করা হয় অপকর্মগুলোকে নিয়ন্ত্রণ করার মতো আসলে কেউ থাকে না। আমাদের সেন্ট্রাল যেহেতু 6 সদস্যের এখন আমরা আছি দায়িত্বশীল, এবং আমাদের 2টা সেল হয়েছে, আহত সেল এবং দপ্তর সেল দেওয়া হয়েছে। এর বাইরে আসলে আমরা এখন পর্যন্ত কোনো সেল কিংবা কমিটি বাড়াইনি। তো এইটুকু আমরা এখন পর্যন্ত খুব সুনির্দিষ্টভাবে আমাদের কাজের গতিতে এগোচ্ছি। কিন্তু বাকি যে কমিটিগুলো যেটা বললাম যে আমাদের অধিকাংশ দায়িত্বশীল কিংবা অনেকেই হচ্ছে রাজনৈতিক দল কিংবা ছাত্র সংগঠনে যোগ দিয়েছে, এবং ওই দায়িত্বশীল ব্যক্তি যেমন আহ্বায়ক, সদস্য সচিব কিংবা সংগঠক কিংবা মুখপাত্র এরকমের সিনিয়র যারা ছিল কিংবা দায়িত্বশীল, তারা না থাকার কারণে অন্য সদস্যদের কর্মকাণ্ড আসলে ওইখানে ওইভাবে নিয়ন্ত্রণ করা যায়নি। এবং কমিটির অনেক কমিটির ক্ষেত্রে যেটা হচ্ছে অধিকাংশই হচ্ছে তারা অন্য কোথাও যুক্ত হয়েছে। তো সেই জায়গা থেকে যদি বলতে চাই যে এই যে সারা বাংলাদেশ ওয়াইজ যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র নামে নয়, নামে বেনামে এই ব্যানারকে ব্যবহার করে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেক সময় এই ব্যানারকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। তো আমরা যেটার চিন্তা ভাবনা করেছি, এটা আমি মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশে প্রথমবারের মতো এমন একটা সাহসী ঘটনা দেখিয়েছে যে দুর্নীতির অভিযোগে সে সারা বাংলাদেশের কমিটি স্থগিত করেছে, যেটা অন্য কোনো কতজনকে পুলিশে ধরিয়ে দিয়েছেন? আপনি বলছেন সাহসী পদক্ষেপ নিয়েছে। যদি ধরেন আমি একটা কথা বলি, এই সিসিটিভির ক্যামেরার ফুটেজ যদি বাইরে না যেত, কেননা এই চাঁদাটা নিয়েছে কিন্তু আগে, এবং এই ফুটেজটা কিন্তু আমরা দেখাতেই পারি যদি থাকে আমাদের কাছে, যে ফুটেজটা কিন্তু পরে 10 লাখ টাকা নেওয়ার পরে আবার গেলেন। তো এটি যদি প্রকাশ না হতো অথবা এটি নিয়ে যদি কথা না হতো, এর আগে ধরেন গুলশানে আরেকটি ঘটনায় 7 লাখ টাকা গাড়িতে করে নিয়ে গেল, সেটাকে বলা হচ্ছে ডোনেশন, খেয়াল করেন আপনি, আর এটাকে বলা হচ্ছে চাঁদা। আমি তাহলে আপনারা কি এটা আসলে আপনাদের এই সংগঠন কি বিলুপ্ত করতেন ডিস্ট্রিক্ট পর্যায়ে? এটা যদি প্রকাশ না পেত, খুব হাইপোথেটিক্যাল কোশ্চেন হয়ে যায়, আমি জবাব চাই। এইটা বিষয়টা আমি আগের 21 টেলিভিশনের ফ্যাক্ট চেকের একটা প্রোগ্রাম, আরও একটা প্রোগ্রামে আমি বলেছিলাম, বিষয়টা এমন নয় যে ওই দিনের স্পেসিফিক চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করেই বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবগুলো কমিটিকে বিলুপ্ত করা হয়েছে, বিষয়টা এমন নয়। আমরা বলেছি যে আমাদের বিভিন্ন সময় এই ব্যানারকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে এবং এই ব্যানারকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কুলুষিত করার চেষ্টা করা হয়েছে। শুধুমাত্র পদধারীরাই নয়, এর বাইরে থেকে অনেকে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাপ্রণোদিতভাবে এটাকে করেছে এবং করার চেষ্টা করা হয়েছে। আমরা যখন দায়িত্ব নেই তখনই আমাদের একটা নৈতিক সিদ্ধান্তের জায়গায় উপনীত হয়েছিলাম যে যেই কমিটিগুলো পূর্ববর্তী সময় দেওয়া হয়েছে এবং অনেক কমিটির মেয়াদোত্তীর্ণ হয়েছে, আমরা সবগুলো কমিটি আপনি বলেছেন, কিন্তু আপনি কি আমাকে বলতে পারবেন যে আপনাদের কাছে এই ধরনের কতগুলো অভিযোগ এসেছিল? আমি যেটা বললাম যে আমাদের আসলে একটা আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা তাদের কাজ করছে। আগে করেননি, মানে কতগুলো অভিযোগ এটা বলা যাবে না? কতগুলো অভিযোগ এটা আসলে আমরা দায়িত্ব নিয়েছি 1 মাস হয়নি, মানে আমরা শহীদ মিনারে 1 জুলাই আমরা আসলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছি এবং এই আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটি খুবই এখনো পুরোপুরি গঠনটা হয়নি, আমাদের এখনো কাজ চলতেছে, মানে সদস্যর এটা। তো সেই জায়গা থেকে তারা আসলে, যদি আমি আসলে নির্দিষ্ট করে সংখ্যাটা বলতে চাই না, কারণ এখানে তথ্যের গ্যাপটা হতে পারে, কারণ আমি যদি এখন এখানে 5টা কিংবা 10টা বলি, দেখা গেছে আমার আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটি তাদের কার্যক্রম শেষ করার পরে কমিটি যদি বাতিল করতে হয় নিশ্চয়ই 5টি 10টা না, 64 জেলায় মিনিমাম একটা করে হলো তো 64টি অভিযোগ আছে। এমন নয় যে আমরা আসলে প্রত্যেকটা জেলা থেকে অভিযোগ পেয়েছি, আবার এমনও নয় যে একটা জেলা থেকে একটা অভিযোগই এসেছে, এরকম নয়। আসলে বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন মাধ্যমে, আপনারাও জানেন যে গণমাধ্যমেও অনেক বিষয়ে আমাদের চোখের সামনে এসেছে এবং অনেক জায়গা থেকে এটাও প্রমাণিত হয়েছে যারা আসলে অ্যাকচুয়ালি সমন্বয়ক না, কিন্তু তারাও সমন্বয়ক পরিচয় দিয়ে আসলে বিভিন্ন জায়গায়। তারা কি আন্দোলনে ছিলেন না? আন্দোলনে বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে আমি যদি কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসেছিল, লাখ লাখ মানুষ, মানুষ কিন্তু আসলে সমন্বয়ক ওই পরিচয়টাকে মানে নিয়ে না, তারা কিন্তু তাদের সমন্বয়ক পরিচয়টা যে ব্যবহার করে, এটা কিন্তু ইন্টারেস্টিং একটা কেস। আপনি নিজেই পয়েন্টটি তুলেছেন যে সমন্বয় পরিচয় ব্যবহার করছে। তাহলে এমন কি দাঁড়িয়েছে যে সমন্বয়ক পরিচয়টা একটা প্রভাবশালী, সমন্বয়ক পরিচয়টা একটা ক্ষমতার কেন্দ্র হয়েছে, সমন্বয়ক মানে হচ্ছে অনেক বেশি পাওয়ার, এটি কি তৈরি হয়েছে, এই পরিস্থিতি তৈরি হয়েছে? মানে বিষয়টা কি সেরকম? নাহলে সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি করতে যাবে কেন যদি সে ক্ষমতা না থাকে? যদি একটু ব্যাখ্যা করতেন আপনি। আচ্ছা, এখানে যে বিষয়টা হয়েছে 5 আগস্টের পরে বাংলাদেশের যে নতুন প্রেক্ষাপট, সেখানে আমরা দেখেছি যে ওই সময়ে সমন্বয়কদের যে একটা বিশ্বাসযোগ্যতা, যে একটা ভরসার জায়গায় তারা পৌঁছেছিল, যে ভরসার জায়গায় তৈরি হয়েছিল, সেই জায়গাকে প্রথমত এই জায়গাটাকে ব্যবহার করে নানা মানুষ আসলে ভেবেছে। কারণ আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যেই সিস্টেমেটিক্যালি যেই বিষয়গুলো দেখে এসেছি, যে আমাদের
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব আরিফ সোহেল ভাই একটা কথা বলেছিলেন বিগত সময়ে বহুত আগে, যে আমাদেরকে স্যার স্যার ডাকা হয় যাতে আমরা স্যার হয়ে উঠি, যাতে করে আমলাতন্ত্র আমাদেরকে স্যার ডেকে আমাদের আড়ালে তারা নিরাপদ থাকতে পারে, তার জন্য আমাদেরকে স্যার ডাকা হয়, আমাদেরকে স্যার করে তুলতে চাওয়া হয়। তো এই বিষয়টাকেই আসলে ওইভাবে সমন্বয়কদের না কেউ কি স্যার স্যার হননি? যেমন ধরেন আপনার হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তারা তো প্রচুর, তারা বলেন আমাদের কাছে লোকজন তদবির নিয়ে আসে, আমরা দেখি, তারা তো বলেনি প্রকাশ্যে। তারা আসলে এখন সরাসরি, আমি যদি বলি সার্জিস আলম কিংবা হাসনাত আব্দুল্লাহর বিষয়টা যদি বলি, তারা আসলে একটা রাজনৈতিক দলে যোগ দিয়েছে, কিংবা এর আগের সময় হাসনাত আব্দুল্লাহ ভাই হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছিল। তো সেই জায়গা থেকে আসলে যদি বলতে যাই, সেটা হচ্ছে যে তারা এখন একটা রাজনৈতিক দলে যুক্ত আছে, রাজনৈতিক দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি বা গুরুত্বপূর্ণ পদ পদবিতে আছে। সেই জায়গা থেকে তারা জনপ্রতিনিধি, এবং জনপ্রতিনিধিদের অ্যাকচুয়াল কাজটাই হবে যে, আমার কাছে যেটা মনে হয় যে তাদের কাছে মানুষ তাদের সমস্যাগুলোর উত্থাপন করবে, এটা তাদের মানে কাজের মধ্যে পড়ে, আমি যেটা জানি। তো সেই জায়গা থেকে তাদের কাছে যদি তাদের কোনো মানে শুভাকাঙ্ক্ষী হোক কিংবা তাদের কাছে কোনো ভুক্তভোগী ভিকটিম যদি অভিযোগ করে যে আমি এই সমস্যায় পড়েছি, সেই সমস্যাটা আসলে তাদের দেখা, তাদের ওই রাজনৈতিক কিংবা তাদের ওই তারা যেই আসলে রাজনৈতিক দলের সাথে যুক্ত কিংবা রাজনৈতিক বলয়ের সাথে আছে, তাদের আসলে এটা দেখা আমি মনে করি যে আচ্ছা, বুঝতে পারছি। আপনি বলছিলেন যে তারা এগুলো দেখবেন, তো কতটা দেখবেন? আমাদের দর্শক, আমাদের সঙ্গে অলরেডি মোহাম্মদ তারেক রহমান যোগ দিয়েছেন, তিনি হলেন সদস্য সচিব আম জনতার দল। আমি একটু তার একটা ক্লিপ দেখতে পাচ্ছি, যদি প্রস্তুত থাকে, যে তারেক রহমান সাহেবের একটা বৈশিষ্ট্য আমি খেয়াল করেছি, আপনি যদি আমার কথা শোনেন, যে আপনি ইদানিং না কিছুদিন ধরেই খুব বেশি এনসিপির বিরুদ্ধে কথা বলছেন, এবং আপনি চাঁদাবাজির কথা বলছেন, তাদের আধিপত্যের কথা বলছেন, আপনি অ্যামাউন্ট বলছেন, এগুলোর কি কোনো সত্যতা আছে না আপনি গুজব ছড়াচ্ছেন? আমরা একটা ক্লিপ দেখে নিই, আপনি কি বলেন এই যে বৈষম্য বিরোধী বা আপনার এনসিপির লোকজনের বিরুদ্ধে কেন বলেন, আমরা দেখি কেন বলেন আপনি এসব। ওরা বলে ওদের দাদাদের নাম নাকি প্রকাশ করা যাবে না। কেন নাহিদ সাহেব দাতার নাম কেন প্রকাশ করবা না? দাতার নাম প্রকাশ করলে বসুন্ধরা গ্রুপের নাম বের হয়ে আসবে, দাতার নাম প্রকাশ করলে রূপায়ণ গ্রুপের নাম বের হয়ে আসবে, দাতার নাম প্রকাশ করলে সিটি ব্যাংকের নাম বের হয়ে আসবে, সিটি গ্রুপের নাম বের হয়ে আসবে, দাতার নাম প্রকাশ করলে মেঘনা গ্রুপের নাম বের হয়ে আসবে। অল্প সময়ে রাজনীতি শুরু করেছে, এর মধ্যে সব গ্রুপ কোম্পানিকে হাতে নিয়ে নিয়েছে। 400 কোটি টাকা চুরির অভিযোগ আসছে। সার্জিস লাফায়া রাখাল রাহার বিরুদ্ধে পোস্ট দিয়েছে। যখন দেখছে তাদের মধ্যে এক দরবেশ সমন্বয়ক গাজী সালাউদ্দিন তানভীর এটাতে জড়িত, তখন আবার পোস্ট উইথড্র করে নিয়েছে। জি, আমরা শুনলাম মোহাম্মদ তারেক রহমান সাহেব আম জনতার দলের সদস্য, মানে সদস্য সচিব, তো আপনি নিশ্চয়ই, আমি তো ভুল বলিনি। তো আপনাকে খুব ক্ষুব্ধ মনে হচ্ছে, আপনি তো আন্দোলনেরই লোক, আপনি তো এখন না, আমি এই 24-এর আন্দোলনের আগে থেকে আন্দোলনের মাঠে আপনাকে দেখেছি, এরা তো আপনার একই শক্তি। তো আপনি সার্জিস আলম, নাহিদ সাহেব, আরও আছে আপনার বক্তব্য, তাদেরকে যেভাবে বলছেন 400 কোটি টাকা, দরবেশ বাবা, আপনি কি এগুলো প্রমাণ করতে পারবেন? এগুলো কি বাদ বলছেন, না রাগের জায়গা থেকে বলছেন, না পাওয়ার ক্ষোভ থেকে বলছেন? গাজী সালাউদ্দিন তানভীরের যে দুর্নীতি, এটা তো শুধু আমার মুখের কথা না, সব গণমাধ্যমে টুকটাক আসছে। আমার কাছে আরও আশ্চর্য লাগে যে তারা এগুলো প্রকাশ পাওয়ার পরেও গ্রেপ্তার হয় না, এবং তাদেরকে গ্রেপ্তার হতে হচ্ছে না। এটা অদ্ভুত। ক্ষুব্ধ হওয়ার কথা বলছেন তো, আমরা তো 24-এর গণঅভ্যুত্থানে একসাথে আন্দোলন করলাম, এবং আমরা যখন প্রাথমিকভাবে আন্দোলনে যেতাম, আমাদেরকে আন্দোলনের সঙ্গে ভিড়তে দিত না, ঠেকায় রাখতো। তা আমরা আন্দোলনে কখন যুক্ত হলাম? যখন তারা আন্দোলনটা ছেড়ে দিল, তারা মাঠ ছেড়ে দেওয়ার পরে আমরা মাঠ দখল নিলাম। তো গণঅভ্যুত্থানের সময়ে আমরা সবাই মিলে আন্দোলন করছি, যে যার জায়গা থেকে ভূমিকা আছে, শিবির, বিএনপি, আমরা, এনসিপি নাম তো তখন ছিল না। তো ডক্টর ইউনূস স্যার যেটা করলেন, একটা নির্দিষ্ট সংগঠনকে পুশ আপ করার জন্য তাদেরকে মাস্টার মাইন্ড বানায় দিলেন। ওই দিন থেকে কিন্তু গণ অভ্যুত্থানটা ভাগ হয়ে গেছে, এবং এতে আমাদের যে ক্ষতিটা হয়েছে, হয়তোবা ইউনূস স্যারের চিন্তা যে তরুণদের একটা অংশকে পুশ আপ করবেন, ব্রাইটভাবে দেখাবেন, এটা দেখালেন। তো আমাদের সমস্যা হলো
যখন এনসিপিকে সারা দেশে রাজনৈতিক বিকাশের জন্য অর্থনৈতিক অ্যাক্সেস দিয়ে দিলেন, সেটা সচিবালয়ে, জেলা প্রশাসক অফিসে, আমরা কিন্তু এই অ্যাক্সেস কখনো পাইনি। এই অ্যাক্সেস না পেয়ে আমরা আমাদের রাজনৈতিক প্রক্রিয়া গড়ে তুলেছি এবং আমরা এইভাবেই কষ্টসৃষ্ট করে আমাদের দল চালাচ্ছি। কিন্তু তরুণদের মধ্যে ডক্টর ইউনূস স্যার যখন একটা অংশকে আপনার মাস্টার মাইন্ড বানায় দিলেন, তখন আমাদের সঙ্গে যে রাজনৈতিক অস্তিত্ব ছিল এখান থেকে ভেঙে 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 ওই অংশের সঙ্গে চলে যাচ্ছে অর্থনৈতিক লোভ, লালসা এগুলো থেকে। যেই ছেলেপেলেগুলো সবসময় সংগ্রাম করেছে সেই মানুষগুলোকে লোভ দ্বারা মুড়ায় ফেললেন। আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, যে আমাদের সাইজটা ছোট হয়ে আসছে এবং সেখান থেকে আমাদের সংক্ষুব্ধ হওয়া। আমরা তো ডক্টর ইউনূস থেকে কিছু চাই নাই, আমরা তো বলি না আমাদেরকে দাও, আমরা তো বলি নাই আমাদের সচিবালয়ে 2টা কার্ড দাও, ডিসি অফিসে অ্যাক্সেস দাও, আমরা চাইনি এটা। বরঞ্চ উনি একটা জায়গায় গেলে, এই যে এখানে এনসিপি নামে একটা কিছু বানিয়ে দিয়েছে, ওখানে গেলে টাকা ইনকাম করা যায়, এইটাই আমাদের অস্তিত্বের জন্য একটা হুমকির কারণ। আমরা বিলুপ্ত হওয়ার পথে আছি এবং আমরা শেখ হাসিনার সময়ে এই স্রোতে বিপরীতে লড়াই করে করে অভ্যস্ত একটা টিম, এবং আমরাই আবার লোভে দ্বারা প্রভাবিত হয়ে ধ্বংস হওয়ার পথে। লোভের বিস্তৃতিটা কিরকম, মানে আপনি বলছেন লোভের বিস্তৃতি এই যে ঢাকা সচিবালয় থেকে শুরু করে ওইদিকে পঞ্চগড়, এইদিকে কক্সবাজার, টেকনাফ থেকে তেতুলিয়া যেভাবে বলে, প্রত্যেকটা জায়গায় জেলা প্রশাসক অফিসে, ইউনিয়ন পরিষদ অফিস, বাজার কমিটি, প্রত্যেকটা জায়গায় মানে বাচ্চারা যেরকম চকলেটের জন্য বায়না করে, এনসিপির ছেলেপেলে এই ছাত্র ভাইরাও জেলা প্রশাসক অফিসে গিয়ে বায়না করে যে আমরা এটা একটা করবো, আমাদের টাকা দাও। ঠিক আছে, সিটি কর্পোরেশন অফিসে বলতেছে আমরা এটা উদ্যোগ নিচ্ছি, আমাদের টাকা দাও। এটা অনেকটা বায়না করার মতো। এবং ওই যে আপনার সরকারি আমলা, তারাও ভয় পায়, আতঙ্কিত, সেখান থেকে তারাও দিয়ে দেয়। তো এইটার শেষ হওয়ার পথে এখন। এটা তো একবার প্রকাশ পাওয়া শুরু হয়ে গেছে, এটা আরও ব্যাপকভাবে প্রকাশ পাবে। এটা গুজব না, কিন্তু এটাকে গুজব ভাবে নেওয়া যাবে না। আমার মনে হচ্ছিল যে হয়তোবা অর্ধসত্য, হয়তোবা কিছুটা সত্য, সেটা হতে পারে। তো আপনি যেভাবে স্পষ্ট করেই বলছেন, আরো মানে আপনি কিভাবে প্রমাণ করবেন এটা? আচ্ছা, আমি বিষয়টা বলি। জানে আলম অপু, গুলশানের ঘটনায় জানে আলম অপুর নামটা কেউ বলে নাই, কিন্তু আমি ওই অন্ধকার ভিডিওর মধ্যেই আমি চিনতে পারতেছি এইটা জানে আলম অপু। বুঝতে পেরেছেন? তো ও তো আমার কর্মী ছিল বেসিক্যালি, আমাদের এখান থেকে চলে গেছে এনসিপিতে। ওর চেহারাটা দেখে চিনে ফেলেছে, আমি ভিডিওর মধ্যে জানে আলম অপুর নাম বলে ফেলছি। এখন জানে আলম অপু ফেসবুকে পোস্ট দিছে আমি ওখানে ছিলাম না এবং আমি চাঁদাবাজির সঙ্গে জড়িত না এবং আমি গ্রেপ্তার হই নাই, মানে ঠাকুর ঘরে কে আমি কলা খাই নাই, এইরকম স্টাইলে জানে আলম অপু ধরা খেয়ে গেছে। ও যদি ফেসবুক পোস্ট না দিত, আমি ওই অন্ধকার চেহারার মধ্যে তাকে প্রমাণ করতে পারতাম না। আমি চিনতেছি এটা জানে আলম অপুর মুভমেন্ট, কিন্তু প্রমাণ করতে পারতাম না, চেহারা বোঝা যায় না অন্ধকারে। কিন্তু ও নিজে পোস্ট দিয়ে ও নিজে ধরা খেয়ে গেছে। মানে আপনি তার নামটা প্রকাশ করলেন এবং সে বলল আমি না, ঘটনা ঘটে গেল, তারপর ঘটনা ঘটে গেছে, গ্রেপ্তার হয়ে গেছে। আমরা শুনবো দুজনের মুখ থেকেই আরো অনেক কথা শুনবো, আমার কাছে অনেক প্রশ্ন আছে। তবে তার আগে একটি বিরতি নিয়ে আসছি। দর্শক, ফ্যাক্ট চেকে একটি বিরতি নিচ্ছি, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফ্যাক্ট চেক নিয়ে ফিরে এলাম আপনাদের সামনে, আমি হারুন রশিদ। তো আমরা দুজনের কথা শুনছিলাম, কথা বলছিলেন মোহাম্মদ তারেক রহমান, তিনি সদস্য সচিব আমজনতার দল, কথা বলছিলেন সিনথিয়া জাহিন আয়েশা, মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগকারী একজন কেন্দ্রীয় নেতার বক্তব্য শুনে আমরা একটা ফ্যাক্ট চেক করতে যাব, যদি দেখানো যায় উমামা ফাতেমা সম্ভব হবে। কারণ জুলাই আগস্ট তো একটা লিভড এক্সপেরিয়েন্স, সো হোয়াই ইন দি আর্থ এটাকে আমি একটা মানি মেকিং মেশিনে পরিণত করতে যাব। বাট আনফর্চুনেটলি সেটা হয়েছে, খুবই কমন, খুবই রেগুলার বেসিসেই হয়ে আসতেছে। আমার মাথায় না একবার আসেই নেই যে এটা দিয়ে টাকা পয়সাও ইনকাম করা যায়, মানে এটা তো আমার মাথায় আসতে হয়। আমি মুখপাত্র হওয়ার পরে প্রথম আবিষ্কার করছি যে এইগুলা দিয়ে লোকজন আসলে নানান কিছু করতেছে, লাইক টেন্ডার বাণিজ্য করতেছে, তদবির বাণিজ্য করতেছে, ডিসি নিয়োগ করতেছে, তমুক জায়গায় অমুক কাজ, তমুক জায়গায় তমুক কাজ, এগুলো নাকি অহরহ করে বেড়াচ্ছে। এগুলো আমি মুখপাত্র হিসেবে যাওয়ার পর
জানতে পারছি। তার আগ পর্যন্ত আমার না এগুলো নিয়ে আইডিয়া ছিল না যে এগুলো আসলে করাও যাইতে পারে। দিস ইজ অলসো এ থিং। বলছিলেন উমামা ফাতেমা, তিনি তো বৈষম্য বিরোধী আন্দোলনের উনিই তো আহ্বায়ক ছিলেন, যিনি মুখপাত্র ছিলেন এবং পদত্যাগ করেছেন উনি বেশ কিছুদিন আগে। ওনার যে কথাটা, আমি আপনার কাছে আসবো তারেক রহমান, আপনার কাছে আসি। উনি যে কথাটা বলছেন, এর আগেও কিন্তু আর একটা কথা বলছেন যখন গুলশানে ধরা পড়ে, যে এর শিকড় অনেক গভীরে। একটু আগে মোহাম্মদ তারেক রহমান বললেন যে কোন পর্যায় পর্যন্ত। তাহলে আপনার একটা ভিডিও আমি দেখাচ্ছি না, বলছি, আপনি কিন্তু বলছেন যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকেই এনসিপির জন্ম, ওই ভিডিও রেকর্ডটা আছে। এখন এনসিপির শীর্ষ নেতৃত্বের উপরে অভিযোগ আছে। সালাউদ্দিন তানভীর উনি এসেছিলেন আমার কাছে, এবং ও 400 কোটি টাকার অভিযোগ, এবং তাকে মাত্র তার ব্যাপারে তদন্ত হচ্ছে। উনি কিন্তু আপনার এনসিপির আহ্বায়কের ব্যাপারেও কথা তুলছেন, আমি দেখাবো সেটা আপনাকে। তাহলে কোথায় নাই এনসিপির আহ্বায়কের বিরুদ্ধে কথা তুলছে এটা তারেক রহমান সাহেব বলছেন, না আপনি দেখবেন তার বক্তব্য আমি দেখাবো পরে। এর আগে তো কোথায় নাই এই উনি কিন্তু নাহিদ ইসলাম সাহেব কিন্তু এখনো প্রকাশ করেননি যে মানিক মিয়া এভিনিউয়ে আপনাদের এনসিপির ইনোগ্রেশন প্রোগ্রামে কত টাকা খরচ হয়েছিল, ক্রাউড ফান্ডিংয়ে কত আছে, এই যে জুলাই পদযাত্রায় তো ক্রাউড ফান্ডিং হয়েছে, সেখানে কত টাকা, সেই প্রশ্নের জবাব এবং প্রশ্নের পর প্রশ্ন উঠছে। তাহলে আপনি কিভাবে বলবেন যে কেন্দ্রীয় পর্যন্ত নাই, দু একজনকে বা 64 জেলাকে? আপনারা তো এই প্রশ্নটা উঠছে কেন, মানে স্বচ্ছতার জায়গাটার অভাব কেন, তারা জবাব দিচ্ছে না কেন? আচ্ছা, এই প্রশ্নটা আসলে এনসিপি কেন তার অর্থনৈতিক অবস্থা কিংবা ক্রাউড ফান্ডিংয়ে কত টাকা জমা হয়েছে, কত তারা খরচ করেছে, পদযাত্রা থেকে শুরু করে তাদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তারা কত টাকা ব্যয় করেছে, এইটার হিসাব নিকাশটা আসলে চাইলেও আমার পক্ষে দেওয়া সম্ভব না, কারণ আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বে আছি। এবং তাদের আমি যেটা বলেছিলাম যে অ্যাকচুয়ালি আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকেই এনসিপির জন্ম বলা যায়, কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একসময় যারা দায়িত্বশীল কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন, তারাই কিন্তু আসলে রাজনৈতিক প্রয়োজনে কিংবা তাদের রাজনীতির তাগিদে আসলে তারা একটা রাজনৈতিক দল গঠন করেছে, যেটা বলতে পারি যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক দলটা গঠিত হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে তাদের রাজনৈতিক দল কিভাবে চলতেছে কিংবা কিভাবে চলবে, এটা আসলে তাদের ডিসিশনের ব্যাপার, এবং তারা এটা কতটুকু প্রকাশ করবে কিংবা করবে না এটা আমি একটা কোরিলেশন দেখাই। আপনার এনসিপি থেকে রিজাইন করে এখন কি আরেকটি স্টুডেন্ট অর্গানাইজেশন গণতান্ত্রিক ছাত্র সংসদ, যেটা সেখানে রিফাত রশিদ এনসিপিতে ছিলেন, এখন আবার কিন্তু ওখানে চলে গেলেন, আবার আপনাদের এখান থেকে ওখানে যায়। সুতরাং অস্বীকার করার উপায় নাই, এই তিনটা সংগঠন একই সূত্রে বাঁধা। আপনার বিএনপি ছাত্রদলের জবাব দেবে, ছাত্রদল অবশ্যই বিএনপির দায় নেবে। আপনি যদি বলেন যে আমি নেব না, আমি সেটা কিভাবে মেনে নেই বলুন? এখানে একটা বিষয় একটু খুবই স্পষ্ট হওয়া দরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানের একটা প্ল্যাটফর্ম, একটা পবিত্র ব্যানার, যেই ব্যানারের আসলে গণঅভ্যুত্থান ঘটেছে বাংলাদেশে 2024 সালে জুলাই গণঅভ্যুত্থান ঘটেছে, সেই পবিত্রতা অপবিত্র করে ফেললো। আমি আসছি সেখানে। আসলে এই 24 জুলাই গণঅভ্যুত্থানে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানারটা, এখানে কিন্তু আসলে এনসিপি থেকে শুরু করে বর্তমানে বাকশাসে যারা আছে অধিকাংশই আসলে এই গণঅভ্যুত্থানের এই ব্যানারের সাথে সংশ্লিষ্ট ছিল। যেমন সাবেক সমন্বয়ক হিসেবে কেউ দায়িত্বপ্রাপ্ত ছিল, কিংবা কেউ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ হচ্ছে কেন্দ্রীয় নির্বাহী কমিটির দায়িত্বে ছিল, কেউ আহ্বায়ক ছিল, সদস্য হিসেবে। এরা কিন্তু আসলে তাদের রাজনৈতিক প্রয়োজনে আলাদা হয়ে গিয়েছে। এখন তাদের রাজনীতি কিভাবে চলবে এটা আসলে বৈষম্যবিরোধী ইন্টারফেয়ার করতে পারে না, এবং আপনি দেখেন তাদের কাজকর্ম নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি, কিন্তু তারা কি করছে না করছে এটার জবাবটা আসলে অ্যাকচুয়ালি তারাই দিতে পারবে। বলছি না আপনি কিভাবে দেখেন এই যে সালাউদ্দিনের এই করাপশন, তারপরে আপনার বিভিন্ন জনের, এবং আপনাদের এনসিপির কেন্দ্রীয় নেতারা খুব দামি গাড়িতে চলেন, সেটা আমরা দেখতেই পাই, কেউ তো কোনো কাজ করেন না। এখানে একটা গভীর সমালোচনা আসলে আমরাও করছি করব, সেটা হচ্ছে আমরা আসলে 24 গণঅভ্যুত্থানের পরে নতুন একটা শব্দ খুব প্রচলিত, যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই আলাপটা খুব আসছে। তো সেই জায়গা থেকে আসলে এনসিপি এই আলাপটা অনেক বেশি তুলছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে তারা হাজির হবে। যখন আসলে এনসিপি 100 গাড়ির বহন নিয়ে রাস্তায় যায় পূর্ব সেই রাজনৈতিক ধারা অনুযায়ী, তখন আসলে আমাদের মনেও প্রশ্ন আসে যে এখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি? যখন আসলে পূর্বের সময়ের মতো 200, 400, 500 কোটি টাকার অভিযোগ এনসিপির বিরুদ্ধেও আসে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত নামে যারা আসলে নতুন করে ভাবছে, দেশকে ভাবাচ্ছে, তাদের বিরুদ্ধেও যখন এই অভিযোগগুলো আসে, এই প্রশ্নটা আসলে আমরাও তাদেরকে করি যে তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্তর নামে তারা আসলে দেশ জাতিকে কি দিচ্ছে? কারণ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী 24 জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে এনসিপির প্রতি আসলে কিন্তু মানুষের আশা আকাঙ্ক্ষাটা
ব্যাপক। কারণ আমরা দেখেছি যে 24 জুলাই গণঅভ্যুত্থানে কিন্তু এই এনসিপির প্রধান দায়িত্বে যারা আছে এদের মুখ দেখেই কিন্তু মানুষজন রাস্তায় নেমেছে। ওই যে অনেকগুলো কথা প্রচলিত আছে না যে অচেনা ছাত্রদের ডাকে হাজার হাজার লাখ লাখ মানুষ রাজপথে নেমে এসেছে। বিভিন্ন সময় তো অনেক অনেক রাজনৈতিক দলও আসলে রাজপথে নামার ডাক দিয়েছিল বিভিন্ন প্রয়োজনে, বিএনপি থেকে শুরু করে গণ অধিকার পরিষদ কিংবা জামাত ইসলামী নানা সময় আসলে রাস্তায় নামার ডাকটা দিয়েছিল, কিন্তু কেন নামেনি? পরবর্তীতে 24 সালে কেন জুলাই গণঅভ্যুত্থানে এই ছাত্রদের কথায় আসলে মানে ছাত্র জনতা একত্রিত হয়ে রাজপথে নেমেছিল, এইটার একমাত্র কারণ ছিল তারা আসলে একটা লজিক্যাল জায়গায় ছিল, একটা রাইট ট্র্যাকে ছিল। রাইট ট্র্যাকের থেকে তারা যেই ডাকগুলো দিয়েছে সেটার সাথে জনগণ একাত্মতা পোষণ করতে পেরেছে এবং তারা ওইখানে মানে একাত্মতা পোষণ করে রাস্তায় নেমেছিল। তো সেই জায়গা থেকে সেই নেতৃবৃন্দ যখন নতুন একটা রাজনৈতিক দল গঠন করে, তখন নতুন রাজনৈতিক বন্দোবস্তর আলাপ তুলে সামনে আনে, তখন আসলে বাংলাদেশের মানুষ যে আসলে অন্য একটা রাজনৈতিক দলের অংশ হয়ে থাকো, এখানে আমার সাথে তারেক ভাই আছে, তারেক ভাইও হয়তো বা আশা করবে যে এরা নতুন রাজনৈতিক বন্দোবস্তর নাম মানে যেই আলাপটা তুলছে, সেও হয়তো বা মনে মনে আশা করে যে এরা নতুন কিছু আনুক, হয়তো বা তাদের কর্মকাণ্ডের কারণে তার এই সমালোচনাগুলো করতে হচ্ছে, আমার এই সমালোচনাগুলো করতে হচ্ছে। এটা আসলে সবার আশা থাকলেও তাদের কর্মকাণ্ডের কারণে যেই সমালোচনাগুলো আসছে, যেই অভিযোগগুলো তাদের বিরুদ্ধে আসছে, এগুলো আসলে আমাদেরকেও আশাহত করছে। জি তারেক, মোহাম্মদ তারেক, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কি দেখছেন মানে এনসিপির মাধ্যমে, সেটা কি রকম বন্দোবস্তটা হচ্ছে? নতুন রাজনৈতিক বন্দোবস্ত এটা একটা প্রতারণামূলক শব্দ। রাজনীতি জিনিসটাই আসলে আমরা যেভাবে বলি না যে দেশের মানুষের কল্যাণে, মানুষকে ভালোবেসে মানুষের সেবা করতে চাই, কোনো একটা সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে পানি খাওয়াচ্ছে, তো ও তো পানি খাওয়াই ছবি টবি তুলতেছে, কিন্তু ওর মনে যে কি শয়তানি আছে এটা এটা আসলে আমি আপনাকে বলছি, যত রাজনৈতিক ব্যানারে ভালো ভালো জিনিস দেখানোর চেষ্টা করা হয় বা নতুন বন্দোবস্ত বা মানুষকে স্বপ্ন দেখানো হয়, এগুলোর উদ্দেশ্যর পেছনে ক্ষমতা কেন্দ্রিক ধীরে ধীরে নিজেকে বড় করে তোলা, এছাড়া কিছু না। সুতরাং নতুন বন্দোবস্ত এগুলো প্রতারণামূলক শব্দ। এখানে একটু আমি আসলে তারেক ভাইয়ের কথা ইন্টারফেয়ার করি, সেটা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে প্রতারণামূলক শব্দ হয়তো বা কিছু ঘটনার প্রেক্ষিতে আপনি বলতে পারছেন, কিন্তু আসলে কি এই শব্দটা মানে প্রতারণার শব্দ কিনা, এটা কিন্তু এই শব্দে কিন্তু মানুষ বুক বেঁধেছিল। আমরা যখন 3 তারিখে, আজকে 3 তারিখে 1 বছর হলো, বেঁধে মানুষের বুক উঁচু হয়ে গেছে এক্স্যাক্টলি। এবং সেই জায়গাটা কিন্তু সব জায়গা থেকেই কিন্তু আসলে আমি এনসিপির সমালোচনা করব, এবং এনসিপি যে আসলে ওই বন্দোবস্তর পথে ট্র্যাকে একদমই নেই সেটা না, তারা কিন্তু নতুন কিছু না কিছু সামনে আনছে। আপনি সমালোচনার পাশাপাশি আসলে এভাবে মানুষ ভাড়া করে এনে প্রোগ্রাম করা, এটা নতুন বন্দোবস্ত। আচ্ছা আচ্ছা, ভাড়া করে এনেছে, এটা কোথায়, মানে এটা একটু যদি ক্লিয়ার করতেন যে ভাড়া করে এনেছে কিংবা আপনি দেখেননি? আপনি একটু দেখান, আমি যেহেতু দেখিনি আপনি একটু দেখান। আমারও শুনতে ইচ্ছে করে আপনি যখন বলছেন। এক্স্যাক্টলি, আমি চাই যে আসলে কথা বলার পিছনে একটা এক্সাক্ট তথ্য নির্ভর কিংবা কোনো একটা বিষয় থাকুক। শুনেন, আজকে এনসিপি প্রোগ্রামটা দেখেন, ছবি ভাইরাল হয়ে গেছে সব। এই যে আপনার হলো হাফ প্যান্ট পরে বাচ্চা ছেলে পেলেগুলোকে, যারা জানেও না এনসিপি মানে কি, নতুন বন্দোবস্ত মানে কি, আপনি এই ছবিগুলো কালেকশন থাকলে খুবই ভালো হতো, ঠিক আছে? এটা মানে ভাড়া করে প্রোগ্রাম না, এইটা যদি বলে তাহলে এখন রাজনীতি মানে কি? রাজনীতি মানে আমি যেখান থেকেই পারি আমাকে একসঙ্গে অনেকগুলো মাথা দেখাইতে হবে, মাথা দেখাইতে পারলেই মাথা বেচ্চা আমি আমার দল বড়, এই তো। এই ছাড়া কোনো, এখানে এনসিপি কিন্তু পুরো জুলাই মাস জুড়ে আসলে পদযাত্রা করেছে সারা পুরো বাংলাদেশে, জুলাই জুড়ে যা করেছে পুরাটাই টাকার উপর ভিত্তি করে করেছে। এই টাকার আপনি যেটা কথা বলছেন, কখনো কামলা ভাড়া করেছে, কখনো বাচ্চা পোলাপান ভাড়া করেছে। এই টাকার আপনি যেটা বলছেন যে টাকার উপরে ভাড়া করে, এইটার আসলে তথ্য প্রমাণ কি? আমি তো মুখে আমিও বলতে পারি যে তারেক ভাই যে করছে সেটাও আসলে সম্পূর্ণটা টাকা, তার যেই দল চলছে, আমার দলেও টাকা প্রয়োজন হয়, এজন্যই বলছি রাজনীতির অ্যাক্টিভিটি তারা এজন্যই বলছি এটা টাকা, এই টাকাটা কই থেকে আসে? আপনি যদি আমাকে বলছেন, এটা অনেক ভিডিও আছে, আমি জানতে চাই আসলে। এখন আমি আমার ফোন থেকে যদি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, যদি অ্যাকচুয়ালি এটাই হয়ে থাকে তাহলে আমি ওই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। আপনার কাছে তথ্য প্রমাণ থাকলে অবশ্যই জানাবেন কিংবা দেখাবেন। শুনেন, আপনি যখন এরপরে কথা বলবেন সেই সুযোগে আমি ছবি ভিডিওগুলো বের করে ফেলবো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? সমস্যা নাই, আমরা একটা ব্রেকে যাব, তখন বের করতে পারবেন। আর টাকার কথা বললেন তো, এনসিপির টাকা হলো ম্যানেজ করছে, ভূতে জোগাচ্ছে যেটাকে বলে।
আসলে কি এক্সিস্ট করে ভূত? আপনাদের দলে কি ভূতে টাকা দিয়ে যায়? মানে আমাদের- আমার জানার আমাদের- প্রশ্ন যে এনসিপির শুনেন। জন্য ভূত কি এক্সট্রা মানে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালো যে যেই ভূত হচ্ছে এনসিপি কে টাকা দিয়ে যাচ্ছে বাট আমজনতা পার্টিকে দিচ্ছে না, এই আল্লাহ তাআলার তরফ থেকে এই ভূত জাতির উপর কেন দ্বিচারিতা দিয়ে দিল? না, এটা তো ডক্টর ইউনূস স্যার এই ভূত ব্যবস্থা করে দিয়েছেন। আচ্ছা ডক্টর ইউনূস স্যার আমজনতা পার্টিকে কেন দিলেন না? আমজনতা পার্টি তো আরো দীর্ঘ আচ্ছা, সময় থেকে রাজনৈতিক মাঠে খুব এই যে ভালো বলেছেন। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে তারা রাজনৈতিক ভাবে মাঠে ছিল, সরব ছিল। তাহলে এনসিপি কে যে দিচ্ছে কিংবা এনসিপি কেই দিচ্ছে, অন্য কাউকে দিচ্ছে না, এইটার আসলে তথ্য আমি আসলে মুখের আপনি কি কথাকে বলতে যাচ্ছেন চাইছি না। ভূত এনসিপি কে টাকা দিচ্ছে না? অবভিয়াসলি ভূত কিভাবে টাকা দেবে? ভূত দেয় না কিভাবে? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আপনি আস্তে আস্তে আরেকটু বড় হন, তখন ভূত না চিনবেন। তারেক ভাই, আপনি হয়তোবা স্পেসিফিক আপনি বলতেই চিনেন পারেন, না এখন। স্পেসিফিক বলতেই পারেন। স্পেসিফিক হ্যাঁ, বলা আমি- উচিত, আমি যেহেতু ব্রে- fact বা check ব্যাখ্যাটাও করা- দিতে পারেন। বাবা, এই যে বলছে 10 লক্ষ টাকার 7 লাখ দিলাম, 3 লাখ দিতে পারছি না, গুলশান। এটা একটা ভূত। তো ভূত, আপনি ভূতের চেহারা দেখতে পাচ্ছেন, নাম জানেন? কিছু জানেন না। আপনার এখানে আরো একটু ফ্যাক্ট চেক করা উচিত কিচ্ছু ছিল। জানেন না, ভূত। ঠিক আছে। সরি টু সে, এখানে আসলে মনে হচ্ছে যে আমি এনসিপি কে ডিফেন্ড করছি বা এই টাইপের, কিন্তু বাট সরি, ঠিক আছে। এখানে কিন্তু আসলে এনসিপি এটার দায় নিয়েছে যে এটা তাদের ডোনেশনে যুক্ত আছে এবং এই বিষয়ে তারা ইনফর্ম, তারা কিন্তু এটাকে এগ্রি করেছে, তারা কিন্তু ডিজাউন করেনি। তো সেই বিষয়টা কেন Disown দিয়েছে, আমি কিন্তু কিংবা এনসিপির কিভাবে কাছে জানতে দিয়েছে, চেয়েছিলাম, এনসিপির এক কিভাবে নেতার কাছে, দিয়েছে। যে এই 7 লাখ টাকা যেহেতু আপনাদের ডোনেশন, এটা যখন বলেন এটা নোটেড, তো বাকি কত ডোনেশন নিয়েছেন সেটা নোটেড এরকম করেন। কতগুলো ভূত আছে সেটা লিস্ট দিয়ে দেখ আমাদেরকে। এইটার তালিকা অবভিয়াসলি এনসিপির কাছে চাওয়া উচিত। আপনারা চান, আমরাও কথা বলছি যে বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে আপনি তাদের পেয়েছেন? আপনি স্বচ্ছতার চেয়েছেন? জায়গাগুলো, হ্যাঁ অবশ্যই আপনি আমরা পেয়েছেন? আমাদের বৈষম্যবিরোধী ছাত্র ওই আন্দোলনের তো আপনি ধরেন চেয়েছেন এনসিপির কাছ থেকে, আপনি কি এনসিপির কাছ থেকে সেই তালিকা পেয়েছেন? এটা তাদের কাছেই প্রশ্ন করতে হবে, তারা কেন আর না দিচ্ছে, না, তারা আপনি যে কবে দিবে চেয়েছেন, কিংবা দিচ্ছে না কেন, বলছি কিংবা আপনি যে কিভাবে চেয়েছেন করছে। সেটা কি আপনি পেয়েছেন? আরেকটা বিষয় এখানে উল্লেখ করি, আসলে এনসিপি ক্রাউড ফান্ডিং শুরু করেছে। তারা বলেছে যে জুলাই পদযাত্রা শেষ, কোনো একটা আমি যদি ভুল না করি সেখানে তাদের উল্লেখ আছে হয়তোবা, যে তারা জুলাই পদযাত্রার পরে তাদের কত, আপনি কিন্তু এটা বললেন না উল্লেখ আপনি করবে পেয়েছেন বলেছে। কিনা। উল্লেখ করবে বলেছে। আপনি যদি না, তারা যদি পাবলিকলি এটা না বলে, আপনি যদি না পেয়ে থাকেন, খুব স্বাভাবিকভাবে আমিও পাবো না, এটা আপনাদের দল না, আপনারা পাবেন না। আমি আপনার ইনফরমেশনের জন্য আরেকবার জানিয়ে রাখি, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রের দায়িত্বে আছি, এনসিপির কোনো পদধারী কিংবা এনসিপির কোনো দায়িত্বে নেই। মানে আপনাদের সাথে এনসিপির কোনো সংযোগ নাই? এনসিপির জন্ম বৈষম্যবিরোধী বা ছাত্র আন্দোলন এনসিপি থেকে, আপনাদেরকে, কিন্তু এনসিপি আপনাদের জবাবদিহি করে না। আপনাদের অফিস কোথায়? বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো অফিস নেই, আমরা চিন্তা ভাবনা করছি কোথাও একটা অফিস নেওয়ার জন্য। আপনার এখন বসেন কোথায়? গতকালকে কোথায় বসেছিলেন? গতকালকে আমাদের কিসের মানে, কোথায়? গতকালকে কোনো অফিসে বসেন না না? গতকালকে আমাদের একটা মানে সেমিনার রূপায়ণ ছিল টাওয়ারে কি সকাল আপনারা থেকে। বসেন না? ও যে বলতে চাচ্ছে তারেক, রূপায়ণ টাওয়ারে কি আপনারা বসেন না? কখনো বসেননি? রূপায়ণ টাওয়ারে আমাদের পূর্ববর্তী সময় অফিস ছিল। তো ওইখানে কিভাবে বসছেন রূপায়ণ টাওয়ারে? সেই রূপায়ণ টাওয়ারে প্রশ্নটাই। যখন অফিস ছিল তখন বসেছে। কিভাবে ছিল? কিভাবে ছিল? রূপায়ণ টাওয়ারের অফিসটা আপনাদের আপনাদেরকে রূপায়ণ টাওয়ার থেকে বের করে দিয়েছে? তারেক ভাই, বের আমি করে একটু দেন, আমরা আপনাকে নতুন প্রশ্ন দায়িত্ব করি, নেওয়ার পরে সবকিছু আমরা এবার নতুনভাবেই আপনার কাছে শুরু আমি করছি। জানতে চাই, শুরু করছি। রূপায়ণ টাওয়ারে আপনাদের যে অফিস ছিল সেটার ভাড়া কত? আসলে ওই সময়ের দায়িত্বশীল ব্যক্তিরাই আসলে বলতে পারবে, যেহেতু আমি দায়িত্ব না নেওয়ার না, পরে আমি আমাদের আপনাকে অফিস নিয়ে বিনয়ের সাথে আবার বলতে চাই, আপনি তো গতকালকে দায়িত্ব নেননি, আপনার তো দায়িত্ব নেওয়ার 1 মাসের বেশি জি, সময় জি, হয়েছে। জি, জি। তো 1 মাস তো হচ্ছে, তা রূপায়ণ টাওয়ারে যারা আপনারা ছিলেন সেখানে আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কত টাকা ভাড়া দিতে হয়েছে 1 মাসেরটাই বলেন। এটাই বললাম যে এই ভাড়া সংশ্লিষ্ট বিষয়গুলোর সাথে আমি তখন আসলে যুক্ত ছিলাম না। আমি দায়িত্ব নেওয়ার পর আমাদের কোনো অফিস নেই, এটা আচ্ছা, আমরা আমি এই যখন অফিস নিব topics পরিবর্তন তখন এই করি, ভালো বিষয়গুলোকে হয়। খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে কেন অফিস নিয়েছি, কোথায় নিয়েছি, কিভাবে টাকাটা এসেছে, কোথায় নিচ্ছি, সেটার ভাড়া সবকিছু আমরা খুব স্পষ্টভাবে তুলে ধরবো। ধন্যবাদ আপনাকে। তো আমরা দর্শক আরো একটা বিরতি নিয়ে আসছি ফ্যাক্ট চেকে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে, আপনাদের সঙ্গে আছি আমি হারুনুর রশিদ। আমাদের সঙ্গে রয়েছেন তারেক রহমান, সদস্য সচিব আমজনতার দল, রয়েছেন সিনথিয়া জাহিন আয়েশা, মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারেক রহমান, আপনাকে, মোহাম্মদ তারেক রহমান, আপনাকে আমি ইদানিং দেখছি বেশ শেখ হাসিনার প্রশংসা করেন, পতিত স্বৈরাচারের এবং পতিত প্রধানমন্ত্রী। আমি একটু দেখে নি, দেখানো যাবে তাহলে? একটু দেখি, বেশ ইদানিং দেখছি, মানে আপনার উদ্দেশ্যটা কি আমি বুঝতে পারছি না ঠিক। হাসিনা সরকার যেরকমই থাকুক, একবারে বছরের শুরুতে আমরা বইটা হাতে পেয়েছি। এই সমন্বয়কদের চাঁদাবাজির কারণে, এদের কমিশন বাণিজ্যের কারণে আমাদের সন্তানরা বছরের অর্ধেক সময় গেলেও পাঠ্যপুস্তক পায়নি।
আপনি শুধু এটা না, আমি আরও কিছু ক্লিপ দেখাতে পারতাম, প্রয়োজন নেই। আপনি চাঁদাবাজির ঘটনায় কিন্তু আবার একইভাবে শেখ হাসিনাকে এক ধরনের গ্লোরিফাই করার চেষ্টা করেছেন। মানে কি শেখ হাসিনার প্রতি আপনি কি এক ধরনের ফেসিবাদের প্রতি আকর্ষণ বোধ করছেন ইদানিং? দেখেন, পাঠ্যপুস্তকের ক্ষেত্রে শেখ হাসিনার একটা বড় অ্যাচিভমেন্ট আছে। আমরা যেভাবেই হোক বছরের শুরুতে বই পেয়েছি। আমাদের এই প্রশ্নটা এখন ওঠার প্রয়োজন হতো না যদি এইবারও আমরা বছরের শুরুতে বই পেতাম। এই কম্প্যারিজনটা আনতো না। আমরা এই বইটা কেন দিতে পাইলাম? এখানে 46টি প্রেস মালিক এবং এনসিপির সালাউদ্দিন তানভীর একটা করাপশন বের হয়ে আসলো। আমরা পাঠ্যপুস্তক পেতে পেতে আমরা জুলাইয়ের দিকে এসে পাঠ্যপুস্তক প্রদান শেষ হয়ে গেছে বলে সরকার থেকে বলতেছে। তো কোথায় আমরা জানুয়ারি মাসে বই পেতাম, কোথায় জুলাই মাস লেগে গেল। তো এই কারণেই এই প্রশ্নটা আসছে, আমাদের সন্তানরা বই পাচ্ছে না, আগে বই পেত। এই কম্প্যারিজন তুলে ধরা, শেখ হাসিনার প্রশংসা করা না, বেসিক্যালি মানে মূলত বর্তমান সময়ে আমরা পারছি না। আমাদের তো দায় আছে, এই গণ অভ্যুত্থান আমরা ঘটাইনি। আমরাই তো আপনি আরো অনেক বিষয় শেখ হাসিনার কম্পেয়ার অনেক, যেখানে যেখানে মানুষ আগের চেয়ে প্রবলেম ফেস করবে সেখানে মানুষ বলবে এটা তো আমরা আগে স্বাভাবিক ছিল, এখন অস্বাভাবিক কেন হচ্ছে। চলেন আমরা অস্বাভাবিক হওয়ার কারণটা খুঁজি। আমরা কারণটা খুঁজবো না? কি কারণটা? এই তো যে এখন একটু আগেই তো বললাম যে পাঠ্যপুস্তক আমরা কেন পড়ে পাচ্ছি, দুর্নীতির কারণে কম পড়া। এটা স্যার অন্য বিষয়। আপনি চাঁদাবাজির প্রসঙ্গে আবার শেখ হাসিনার প্রসঙ্গ তুলছেন, আপনি শাসন দেখেন, ব্যবস্থার প্রশ্নে শেখ হাসিনার প্রসঙ্গ তুলছেন। বাংলাদেশে এইরকম বর্বরতা কখনো আগে ছিল যে এই যে ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে পেলে যায় গুলশানে বিভিন্ন নেতাদের বাসায় গিয়ে বা লোকের বাসায় গিয়ে মানুষকে কষ্ট দিয়ে টাকা নেবে, এই সংস্কৃতি কি আগে ছিল? স্কুলের ছেলে পেলে গিয়ে চাঁদাবাজি করবে, এই সংস্কৃতি ছিল? তো আমি এই সংস্কৃতি আগে ছিল না, এটা খারাপ হচ্ছে, এইটা বলা মানে যদি শেখ হাসিনার প্রশংসা করা হয় তাহলে দুঃখজনক। না, এটা 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 কি ফেসিবাদের প্রশংসা হলো না? আমি 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 আপনার কাছে আসতে চাই সিনথিয়া। আপনি আমাকে চিপে চিপে বের করতে চান এগুলো, তাই না? আচ্ছা, এখানে একটা বিষয় খুবই ভাইয়ের কথার সাথে আমি দুঃখজনকভাবে বলতে চাই, সেটা হচ্ছে তিনি যখন বলছে যে প্রশাসনের প্রশ্নে যখন তার কম্প্যারিজনের জায়গা থেকে সে যখন হাসিনার সাথে তুলনা করে, তখন আসলে একটা বিষয় খুব দুঃখের সাথে বলতে হয়, এখন রাজনীতিবিদরা এই বিষয়গুলোকে সম্মুখে জনসম্মুখে খুব ঢালাওভাবে বলতে পারছে, হাসিনার আমলে সেটা বলতে পারেনি। হয়তো এটাই তাদের জন্য বড় দুঃখজনক এবং তাদের দুঃখজনক। আপনারা বলতে পারতেন না, এটা আমরা বলতাম। আপনার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে বলা নতুন হতে পারে, বাট আমার জন্য নতুন না। আমরা এই বলে বলেই রাজনীতি করি। আপনি হয়তোবা শেখ হাসিনার প্রতি অনুগত ছিলেন, আমরা অনুগত ছিলাম না। আপনার জন্য আপনি এখন যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে বলেন, এইটা আপনি শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় বলেন নাই, আপনি বলেন নাই, আপনার সমস্যা এটা। আমরা বলে বলে এই পর্যায়ে আসছি। আচ্ছা, আমি আপনার কথাটা সম্পূর্ণ শুনলাম উত্তর দেওয়ার জন্য। সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে আমি শেখ হাসিনার প্রতি অনুগত্য ছিলাম কিনা, আনুগত্য থাকলে আসলে এই জুলাই গণঅভ্যুত্থানটা হয়তো বা আমার মতো হাজার হাজার মানুষ যারা রাস্তায় নেমে এসেছে তারা হয়তো আসতে না। বলতে পারেন যে হয়তো বা এই জুলাই গণঅভ্যুত্থানের আগে আমরা কোথায় ছিলাম, যে যার জায়গা থেকে আসলে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজটা তুলেছিল বিদায় 36 দিনের মাথায় হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা শুধুমাত্র যে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিক্রিয়া জানিয়েছে, মাঠে ছিল, বিষয়টা এমন না। আপনি যেটা বলছিলেন যে আসলে আপনারা বলে বলে অভ্যস্ত, এই বিষয়টা আসলে অস্বীকার করার কোনো করবো না এবং করতেও চাই না। এটা অস্বীকার করাটা আসলে চরম মানে কি বলে, আসলে আপনাদের সাথে মানে বেইমানি করা হবে, এই বেইমানিটা করতে চাই না। আপনারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে ছিলেন, লড়াই সংগ্রাম করেছেন, তাদের বিরুদ্ধে কথা বলেই রাজপথে ছিলেন। কিন্তু একটা বিষয় প্রশ্ন করেন, তখন আপনারা যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে কিংবা এই ধরনের দুর্নীতি অভিযোগের বিরুদ্ধে কথা বলতেন, তখন আপনাদেরকে কি নির্যাতন, নির্মম নিপীড়ন পোহাতে হতো, এখন আপনারা কি পোহাচ্ছেন এই সরকারের বিরুদ্ধে সমালোচনা করে কিংবা কথা বলে? এই বিষয়টাকে আমি অ্যাড্রেস করতে চেয়েছি। আমি ওইটাকে বলিনি যে আপনারা কথা বলেননি কিংবা মানে বলছেন না, এখনো বলছেন তখনও বলছেন, কিন্তু এই দুই বলার মাঝখানে কিন্তু পার্থক্য আছে। আমি এটাকে অ্যাড্রেস করতে চেয়েছি। সে যখন বলে যে আসলে এনসিপির দুঃখিত, এখানে যে ওই যে চাঁদাবাজির যে ঘটনার কথা, গুলশানের ঘটনার কথা বললো, কেন জানি না মনে হয় যে বাংলাদেশের মধ্যে যত ঘটনা ঘটুক না কেন, এখানে যদি এনসিপি বা কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামটাকে জুড়ে দেওয়া যায়, ওইটা হয়তো বা খুব বেশি মুখরোচক হয়ে ওঠে। সেই জায়গা থেকে রাজনীতিবিদরাও আসলে খুব সম্ভবত আমার কাছে যেটা মনে হয় যে এরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু আমি দেখেছি যখন আসলে পুরান ঢাকার মতো জায়গায় চাঁদা না দেওয়ার জন্য প্রকাশ্যে মানুষকে পাথর মেরে মেরে হত্যা করা হয়, যে প্রস্তর যুগের আসলে নমুনা দেখানো হয়, এইটার বিরুদ্ধে কথা বলতে গিয়ে কেউ বলে না যে হাসিনার রেজিমের থেকে আসলে এইটাকে কোনোভাবে জাস্টিফাই করার তুলনা মানে চেষ্টাটুকুও করে না। এইটা অত্যন্ত দুঃখজনক। এবং হাসিনার আমলে যে চাঁদাবাজিটা ছিল, সেটা কি আপনাদের কখনো মানে
এইটার সাথে জাস্টিফাই করার মতো বিষয়? হাসিনার আমলে আমরা দেখেছি হাজার হাজার টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, ব্যাংক লুট হয়েছে, মানুষ হয়েছে। অবশ্যই না। হাসিনা যেটা করেছে সেটা যদি এখন বর্তমান সময়ে ঘটে, মানুষকে কষ্ট দিচ্ছেন কেন? এটা আপনি প্রশ্ন করতে পারেন যে কেন ঘটেছে, কারা ঘটাচ্ছে, কেন প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, আমরা সাংগঠনিক জায়গা থেকে আমাদের সাথে সংশ্লিষ্ট থাকলে আমরা কি ব্যবস্থা নিচ্ছি? সংগঠনের পক্ষ থেকে কতজনের বিরুদ্ধে মামলা করেছেন আপনাদের সংগঠনের ছেলেপেলে এই ধরনের ঘটনা ঘটানোর পরে? আমি একটা বিষয় খুব বারবার স্পষ্ট করে বলছি, আমাদের আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটি যে কাজগুলো করছে সেটা ক্লিয়ার হওয়ার পর আমাদের সংগঠন অনুযায়ী সাংগঠনিক অবস্থান আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন যে কতজনের বিরুদ্ধে অভিযোগ আমরা পেয়েছি, কতজনের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি, এবং সাংগঠনিক বিভিন্ন জায়গায় আসলে যে অভিযোগ ভাবে আসলে, কিন্তু আমি এখন এই সংখ্যাটা বলতে চাই না, কারণ আমাদের ওই আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট আসার পরে আসলে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই। সেই জায়গা থেকে এটা খুব দ্রুতই আসবে। আমরা অলরেডি এই বিষয়টা নিয়ে করেছি, 7 দিন 1 মাস না, আমরা 15 থেকে শুরু করে 1 মাসের মতো কর্মদিবস দিয়েছি, সেটার মধ্যে চলে আসবে। তো এই বিষয়টা খুবই দুঃখজনক যখন আসলে এই ধরনের মানুষ হত্যার মতো ঘটনা ঘটে। 1 বছরের মধ্যে দলীয় কোন দলে 100-র বেশি, 100-150-র মতো নেতাকর্মীর মানে অপমৃত্যু হয়, এবং দলের নেতাকর্মীদের কাছে দলের নেতাকর্মীরা সেফ থাকে না। যখন আসলে আমরা দেখি যে বিভিন্ন রাজনৈতিক দলের মানে দলীয় অন্তর্কোন্দলগুলো যখন সামনে আসে এবং এইগুলো নিয়ে যখন বড় ধরনের সংঘাত তৈরি হয়, এগুলো আসলে কখনো হাসিনার রেজিমের সাথে তুলনা না। যখন আমরা দেখেছি যে হাসিনার রেজিমে হাজার হাজার কোটি টাকা পাচার হয়, সেইটার থেকে আসলে অপরাধ সবসময় অপরাধ, কিন্তু অপরাধকে জাস্টিফাই করার সুযোগ নেই যে কোনটা বড় কিংবা কোনটা ছোট। কিন্তু বিষয়টা হচ্ছে যখন আসলে হাসিনার আমলের ওই মানে অপরাধগুলোকে ছোট করে আপনি এই সময়ের অপরাধগুলো বড় করে দেখতে চান, তখন আসলে উদ্দেশ্য প্রণোদিত কিংবা উদ্দেশ্যটাকে আমি প্রশ্ন করতে চাই যে কি উদ্দেশ্যটা করা হচ্ছে। জি তারেক ভাই, মানে চাঁদাবাজির অভিযোগ কি খালি এনসিপির বিরুদ্ধে, বৈষম্য বিরোধীদের বিরুদ্ধে বা গণতান্ত্রিক ছাত্র সংসদের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে নাই, গণ অধিকার পরিষদের বিরুদ্ধে নাই, আমজনতা পার্টির বিরুদ্ধে নাই? আপনার বিরুদ্ধে তো অভিযোগ করছে আপনি 60 লাখ টাকা চাঁদা নিয়েছেন। জি অনেক ধন্যবাদ। যার যতটুকু শক্তি এবং সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী সেই দলের আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আপনি 60 লাখ টাকা চাঁদা নিয়েছেন একজন প্রখ্যাত সাংবাদিক। আমি বলেই ফেলি, ইলিয়াস কিন্তু এই কমপ্লেন করেছে আপনার বিরুদ্ধে, এবং আপনি কিন্তু ব্যাপক এটা নিয়ে হইচই করছেন। দেখেন, আমি ইলিয়াস ভাই এটা পোস্ট করেছে, ইলিয়াস ভাই পোস্ট করার পরে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি যে 60 লক্ষ টাকা বললেন, আমার দলের একজন সহযোদ্ধার নামে 13টা মামলা, সকল রাজনৈতিক দলই তাদের নেতাকর্মীদের নামে মামলাগুলো তুলে নেওয়ার জন্য লড়াই করছে। ডক্টর ইউনূসও নিজের মামলাগুলো তুলে নিয়েছেন। তো আমাদের দলের একজন কর্মী বা নেতা, তার বিরুদ্ধে মামলাগুলো আমরা তুলে নেওয়ার জন্য আমাদের দলীয় প্যাডে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। জি ঠিক আছে। ইলিয়াস ভাই এই ছবিটা পোস্ট করে বলেছে 60 লক্ষ টাকা আমরা নিয়েছি। তো আমরা ইলিয়াস ভাইকে জিজ্ঞাসা করছিলাম, আপনি এই সংখ্যাটা ভালো হতো, আরেকদিন শুনবো তার কাছ থেকে। জি হ্যাঁ, যে আপনি এই 60 লক্ষ টাকার যে লিখলেন, এইটা হলো 60 সংখ্যাটা 60 কেন, মানে এক্স্যাক্টলি কি ভিত্তিতে? ধরেন আপনি যদি একটা ব্যাংকের চেক পান অথবা কোনো একটা চ্যাটে লেখা হয়েছে যে ঠিক আছে আপনাকে 60 লাখ টাকা দিলাম বা নিলাম, ঠিক আছে, এইরকম কি ভিত্তি আছে আপনার কাছে যে এটা এক্স্যাক্টলি 60 লাখ? না, আপনি আদৌ জিজ্ঞেস করেছেন কিনা আমি তো বুঝতে পারছি না। জি বলুন। আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে চেক কিন্তু আপনি প্রচুর ইলিয়াসের বিরুদ্ধে প্রচুর কথা বলছেন, আমি দেখছি। হ্যাঁ, এবং সেই ভিত্তিতে ওনাকে জিজ্ঞাসা করেন উনি এই পোস্টটা ডিলিট করে দিল কেন? সেটা তো অন্য প্রশ্ন, কিন্তু এই 60 লাখ টাকা কি আপনারা তাহলে এই মামলাগুলো পরিচালনার জন্য নিয়ে এসেছেন বা মামলা তোলার জন্য? দেখেন, আমার দলের কর্মীর মামলা আমি তুলে নিতে চেয়েছি, জি তুলে নেওয়ার অনুরোধ করছি। জি আগামীকালও সেটা শুনানি আছে, আমি নিজে থেকে সেটা থাকবো আমি এখানে। জি ঠিক আছে। আমি আমার দলের নেতাকর্মী মামলাগুলো আমি ভ্যানিশ করার চেষ্টা করছি, যেটা ফ্যাসিবাদের সময়। জি এটা অন্যান্য রাজনৈতিক দলগুলো একইভাবে করছে। জি এইটা আমি আমার দায়িত্ব থেকে করছি। এখন ইলিয়াস ভাই লিখছে 60 লাখ। জি এই 60 লাখ যে 60 লাখ কম হবে না বেশি? এটা যে 50 লাখ না বা 70 লাখ না, এটা প্রমাণ করার দায়িত্ব আমার না তার। না মানে আমি বলছি কম হবে না বেশি হবে, আমি সেটা বলছি। সেটাই বলতেছি, এটা কম না বেশি না, এক্সাক্ট আপনার কাছে জানতে চাইছি কম না বেশি। না, আমিও বলতেছি, শুনেন, আমি আমার দলের কর্মীদেরকে আমি আরো সাপোর্ট করি তাদের বিপদে আপদে। আমি আমার দলের আমি লিডার, আমি যদি আমার কর্মীকে রক্ষা করার পরিবর্তে তার কাছে আমি চুষে খাই, ঠিক আছে,
আচ্ছা, আপনার কাছে জি একটা সংক্ষেপে প্রশ্ন করেছি, আপনি অল্প জবাব দেবেন, আমি আমি তারপরে শেষ করব। অবশ্যই। আচ্ছা, এই সময়ও ফেসিবাদের সময় দায়ের করা মামলা তুলতে যদি আপনাদের এত কষ্ট হয়, আপনি একটু আগেই কষ্ট বলছিলেন হচ্ছে। প্রফেসর ইউনূস সাহেবের মামলা চলে পাসপোর্ট গেছে, এখনো লক আছে। তাহলে কেন হচ্ছে? প্রফেসর ইউনূস সাহেবের মামলা তো নেই। নেই। তো আপনারা তো রাজপথে ছিলেন, ওনারা তো রাজপথে আমার ছিলেন। মামলাগুলো আছে। আপনাদের মামলাগুলো আছে, সমস্যাটা কোথায়? এই আমার ভূতটা মামলা কোথায় আছে। একটু বলেন তো আমাকে। আমি তো আমার চেয়ারম্যান সাহেবের সেটাই বিরুদ্ধে, বলছি। আমার চেয়ারম্যান আব্দুল সালামের বিরুদ্ধে মামলা এখনো চলে, ওনাকে পথে পথে ঘুরতে হয়। অথচ আপনাদের যারা উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা, তাদের মামলা চলে যায়। এইটা কেন হচ্ছে একটু বলেন তো আমাকে। আমি তো এটাই বলছি যে শেখ হাসিনার সময় দেওয়া রাষ্ট্রদ্রোহী মামলায় আমার দলের নেত্রীর শুনানির জন্য আগামীকালকে আমাকে কোর্টে যেতে হবে। কেন এইটা হচ্ছে এইটাই কেন? তো আমরা অনেকের জিজ্ঞাসা মামলা চলে করছি। যাচ্ছে আর এগুলো থেকে ঠিক যাচ্ছে আছে। কেন? মোদি এবং বিরোধী আন্দোলনে আমরা যে সকল ছাত্ররা যুক্ত মানে যাদের নামে মামলা হচ্ছে এগুলো এখনো চলমান, এটা নিয়ে চলমান। কোনো কেন মানে মানে এটা কারণটা আসলে কি? আমি একটু তারেক ভাইয়ের কাছ থেকে জানি কারণটা কি, ভূতটা কোথায়? এটা আসলে ভূত না, মানে ডক্টর ইউনূস নিজের মামলাগুলোকে স্মুথ করার জন্য যে ইফোর্টটা দিয়েছেন, আমাদের ক্ষেত্রে সেই ইফোর্টটা দেন নাই। ঠিক আছে, আমার আপনাকে একটু অ্যাড করি, আপনি তো জানেন 21 টিভির চেয়ারম্যান আব্দুল সালাম আমি জেলে জানি। খেটেছেন, কারাগারে আমি- ছিলেন আমি- সত্য কথা বলার জন্য। আমি- হ্যাঁ, আমি এবং তারেক জানি, রহমান আমি- সাহেবের বক্তব্য প্রকাশের জন্য। হ্যাঁ, আমি জানি। তার মামলা এখনো কেন? এখনো আর আছে। ইউনূস সাহেবের মামলা নাই? নাই। বলেন একটু জবাব দিন। আমি বলছি শোনেন, ডক্টর ইউনূস যদি আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অংশ হতেন, তাহলে উনি আমাদের পেইনটা বোধ করতেন। ঠিক আছে, যে আমার নামে টিভি সেন্টারের মামলা, মেট্রো রেলের মামলা, যাত্রাবাড়ির মামলা, ঠিক আছে, এরকম গণ অভ্যুত্থানে 4টা মামলার 1, 3, 5, 6 নাম্বার আসামি আমি। বুঝতে পেরেছেন? আমাদের এই যে আবার এই মামলার আগে গণ অভ্যুত্থানের আগের মানে মামলা আমি আছে। ওইটাই জানতে চাচ্ছি, এগুলো কেন ঠিক লেনদেন আছে। হচ্ছে আর ওগুলো হচ্ছে না? এটা কেন? এটা এই জন্য যে এই বর্তমান সরকারের যে সামনেগুলো আছে, এই মানুষগুলোকে যদি আওয়ামী লীগ সরকারের কোনো দায়িত্ব দিতেন, আওয়ামী লীগ সরকারের সময়ে তারা অ্যাডজাস্ট করে নিত। আমি বলতে চাচ্ছি এই সরকারের ক্যারেক্টারগুলোর মধ্যে গণ অভ্যুত্থানের স্পিরিট এবং ক্যারেক্টারগুলো নাই। থ্যাংক ইউ। আপনি যদি ঠিক 1 আছে। মিনিটে বলতেন, 1 মিনিটে এইটা কেন হচ্ছে একদম স্পেসিফিক জানতে চাই, যে ওই মামলাগুলো চলে যাচ্ছে অথচ যারা ভিকটিম, যারা জেলে ছিলেন, যারা মিথ্যা মামলায় পড়েছেন, তাদের মামলাগুলো ঠিকই ঝুলিয়ে রাখছে। এক এখানে মিনিট। আসলে একটা পয়েন্টে আমি তারেক ভাইয়ের সাথে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এই সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছেন, আমার বেশিরভাগই মনে হয় যে এদের অধিকাংশের মধ্যেই আসলে এই জুলাইয়ের স্পিরিটটা নেই, এই জুলাইয়ের বিষয়গুলোকে তারা ধারণ করে না। এখন আমি যেটা বললাম এই তারেক ভাইয়ের কথার মাঝখানে, যে মোদি বিরোধী আন্দোলনে যারা ছিল, এই গণঅভ্যুত্থানের আমাদের শেষ সম্মুখসারী করতে যারা হবে। নেতা, জি। তাদেরও কিন্তু মামলাগুলো এখনো চলমান। এখনো এই চলমান। বিষয়গুলোর আসলে আমি বলতে চাই যে এক লাইনে বলুন। জি। যে তারা যেহেতু আসলে নতুন করে দেশকে পুনর্গঠনের জন্য দায়িত্ব নিয়েছে, সেই ফ্যাসিবাদী কাঠামোকে বিলুপ্ত করে নতুন করে দেশ সংস্কারের প্রতিজ্ঞা করছে, সেই জায়গায় ফ্যাসিবাদী কাঠামোতে যেই জুলুমগুলো হয়েছে এইগুলো নিরসন যেন তারা খুব দ্রুত করে, এটা আসলে ধন্যবাদ প্রত্যাশা করব। সিনথিয়া জাহিন আয়েশা, মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ধন্যবাদ মোহাম্মদ তারেক রহমান, সদস্য সচিব আমজনতার দল। অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফ্যাক্ট চেকে এখানে আজকে শেষ। প্রতি রোববার রাত 10টায় ফ্যাক্ট চেক হয়, আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।